জয় হিন্দ বন্ধুরা, আবারও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুনভাবে একটি প্র্যাকটিস সেট। তোমাদের প্র্যাকটিস সেট 1 আমি দিয়েছি। প্র্যাকটিস সেট এবারে আলোচনা করব কোন কোন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। শুধু এসএসসি জিডি নয়, তার সাথে ডাব্লিউবিপি, আরপিএফ, ডাব্লিউপিএসআই, পিএসসি, রেলের যে এএলপি, গ্রুপ ডি, ঠিক আছে, বিভিন্ন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো। তো টোটাল 20টা করে প্রশ্ন থাকছে। যারা যারা আমাদের এডু এনলাইটেনমেন্ট চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর ম্যাথের যে অঙ্কগুলো দিচ্ছি সেগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন হচ্ছে, ঠিক আছে। তো প্র্যাকটিস সেট 1 দিয়েছিলাম, আজকে প্র্যাকটিস সেট 2 আলোচনা করছি। তো বেশি কথা না বাড়িয়ে চলো আমরা প্রশ্নতে যাই। 1 নম্বর প্রশ্ন বলছে, দুটি ওজন 27 কেজি এবং 108 গ্রামের অনুপাত কত? তাহলে অনুপাত মাথায় রাখবে সবসময় একই জাতীয় রাশির মধ্যে হয়। তাহলে প্রথমে দেখো 27 কেজি আছে, আবার পরেরটাতে আছে 108 গ্রাম। তাহলে যদি আমরা এই কেজিকে গ্রামে করি তার মানে কি 1 কেজি সমান 1000 গ্রাম। তাহলে 27 কেজি সমান আমরা বলতে পারি 27,000 গ্রাম। সেটাই অনুপাত হবে কার সাথে? 108-এর সাথে। এবার যদি আমরা কাটাকাটি করে ছোট করে দিই তাহলে কি হয়? আচ্ছা, যদি আমরা 9 দিয়ে কাটি 108কে তাহলে 9 12 108। আবার 9কে 27,000 দিয়ে কাটলে 3 9 27 আর 3টে 0। আবার যদি আমরা 12কে যদি আমরা 3000কে কেটে দিই তাহলে 12 1 12, তাহলে এখানে হচ্ছে 12 দিয়ে 24, 5 12 60 আর একটা 0। তাহলে আমাদের কি পড়ে থাকছে? 250:1। তাহলে আমাদের যে উত্তরটা হবে সেটা কি? অপশান ডি। তার মানে দুটি ওজন 27 কেজি এবং 108 গ্রামের অনুপাত কি হয়ে যাবে? 250:1। চলে যাব পরের প্রশ্নতে। 2 নম্বর প্রশ্ন দেখো, বলছে 4800 টাকায় একটি মেশিন বিক্রি করার পর একজন দোকানদারের 20% ক্ষতি হয়। 20% লাভ পেতে হলে দোকানদারকে একই মেশিনটিকে কত টাকায় বিক্রি করতে হবে? তাহলে 20% ক্ষতি, তার মানে আমরা জানি 20% মানে 1/5। তাহলে ক্ষতি মানে কি? যেহেতু টোটাল টাকা যদি আমরা 5 ধরি তাহলে উপরের যে সংখ্যাটা থাকে 1, সেটা কি ক্ষতি মানে বিয়োগ। তাহলে 5 থেকে 1 বিয়োগ দিলে কত হয়ে যাবে? 4। তাহলে কি বলছে দেখো, 4800 টাকায় একটি মেশিন বিক্রি করার পর, তার মানে আমার কাছে ক্রয় মূল্য ছিল 5 টাকা, বিক্রয় মূল্য 4 টাকা। তাহলে আমার কাছে যেটা 4, সেটাই কত? 4800 টাকা। তাহলে আমি এখান থেকে 1-এর মান বের করতে পারি কাটাকাটি করে। 4 12 48, দুটো 0। তাহলে 1-এর মান হচ্ছে 1200। তাহলে 5-এর মান কত হয়ে যাবে? তাহলে 1-এর মান যদি 1200 হয় তাহলে জাস্ট 1200কে 5 দ্বারা গুণ করে দিলে আমরা ক্রয় মূল্যটা পেয়ে যাব। তাহলে 5 12 60 মানে কত? 6000, তাই তো। তাহলে এখন মেন আমাদের ক্রয় মূল্য হচ্ছে কত? 6000। এবার বলছে 20% লাভ পেতে হলে দোকানদারকে ওই মেশিনটিকে কত টাকায় বিক্রি করতে হবে? তাহলে যদি আমরা এই 6000 টাকার 20% আমরা বের করে দিই তাহলে 6000 টাকার 20% কত হয়ে যাবে? যদি আমরা দুটো শূন্য আর দুটো শূন্য কেটে দিই তাহলে হয়ে যাচ্ছে 6 দিয়ে 12, মানে 1200 টাকা। তাহলে এই 1200 টাকা কি লাভ করবে, তাই তো। তাহলে আগে ছিল আমার 6000 টাকা, এখন 1200 টাকা যদি লাভ করে তাহলে সে কত টাকায় বিক্রি করবে? জাস্ট এই দুটোকে অ্যাড করে দাও, তার মানে হয়ে যাবে কত? 7200 টাকা। তাহলে 20% লাভ পেতে হলে দোকানদারকে ওই একই মেশিনটাকে 7200 টাকায় বিক্রি করতে হবে। তো উত্তর হয়ে যাবে আমাদের অপশান বি। চলে যাব পরের প্রশ্ন। আমরা দেখে নেব 3 নম্বর প্রশ্ন। বলছে 3.03 এবং 2.05 সংখ্যার যোগফল এবং পার্থক্য যোগ করার ফলে প্রাপ্ত মান কী? তাহলে প্রথমে বলেছে 3.03, এই সংখ্যাটার কি বলছে? যোগফল। তার মানে 2.05 এর সাথে যোগফল। আবার বলেছে ওই দুটো সংখ্যারই আবার কি পার্থক্য চেয়েছে। তাহলে 3.03, সেখান থেকে যদি আমরা 2.05 বের করি তাহলে সেটার পার্থক্য পাবো। তাহলে আমরা বাদিকে যোগ, ডান দিকে বিয়োগ করছি। তাহলে বাদিকে হয়ে যাচ্ছে 3 দিয়ে 5.08, আর ডান দিকে হয়ে যাচ্ছে 3, মানে এদিকে হয়ে যাবে 8, এখানে 1 মানে 9 দশমিক, আর এখানে 3 হয়ে গেলে 0, তাহলে 0.98। তাহলে বলছে এই দুটো সংখ্যার প্রথমে যোগফল বের করেছি আমরা 5.08, আবার সেই দুটো সংখ্যারই পার্থক্যও বের করেছি 0.98। সে তারপরে তাদেরকে কি করেছে? যোগ করেছে। তার মানে এই দুটোর যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে অ্যান্সার হয়ে যাবে যোগ করলে 8 8 16, 9 1 10, হাতের 1 6, তার মানে 6.06 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তাহলে অপশান সি আমাদের কাছে অ্যান্সারটা বেরালো, তাই তো। চলো 4 নম্বর প্রশ্নতে যাব।
4 নম্বর দেখো বলছে অনিল এবং বলবীর একটি কাজ 3 দিনে শেষ করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করে, কিন্তু 2 দিন পর অনিল আহত হয়। বলবীরের কাজ শেষ করতে আরও 2 দিন লেগেছিল। বলবীর একা একই কাজ কত দিনে শেষ করতে পারবে? তো আমরা এখানে করব কি, অনিল এবং বলবীর, অনিলকে ধরছি এ, বলবীরকে ধরছি বি, তাহলে তারা একসাথে করেছে মানে এ প্লাস বি কত দিনে করেছে? 3 দিনে। এবারে যেহেতু বলবীর একা একই কাজ কত দিনে চেয়েছে, তার মানে আমি বলবীরকে ধরে নেব কত? এক্স। তাহলে তাদের আমরা লসাগু যদি করি তাহলে হয়ে যাবে 3x। তাহলে এ প্লাস বি মানে অনিল এবং বলবীরের ক্ষমতা হয়ে যাবে কত? এক্স। 3 ইন্টু এক্স মানে 3x। তাহলে বলবীরের ক্ষমতা হয়ে যাবে কত? 3। এবারে এখান থেকে বলেছে দেখো তারা একসঙ্গে কাজ শুরু করে, কিন্তু 2 দিন পর অনিল আহত হয়। তারা একসাথে কাজ শুরু করছে, তার মানে কি এ আর বি একসাথে কাজ করেছে, একদিনের ক্ষমতা এক্স, তাহলে তারা 2 দিন একসাথে কাজ করেছে, তার মানে কি 2x। তাহলে এক্স ইন্টু 2 মানে 2x কাজ করে নিয়েছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে বাকি কাজ কত রয়েছে? বাকি কাজ মানে মোট কাজ হচ্ছে 3x, সেখান থেকে 2x করে নিয়েছে, তাহলে বাকি কাজ পড়ে আছে কত? এক্স। তাহলে এই বাকি কাজ এক্সটা এখন কে করছে? যেহেতু অনিল আহত হয়েছে, তাহলে বাকি কাজ করছে দেখো বলছে বলবীরের কাজ শেষ করতে আর 2 দিন সময় লেগেছিল, তার মানে বলবীর করছে। তাহলে বাকি কাজ আছে এক্স, সেটাকে যদি আমরা বলবীরের ক্ষমতা 3 দ্বারা ভাগ করি, সেটাই আমরা দিন পাবো যে বলবীর একা কত দিনে করবে, সেটা কি বলে দিয়েছে 2। তাহলে এখান থেকে এক্সের মানটা আমরা বের করছি কত? 3 2 6। তাহলে এই যে আমরা অ্যান্সারটা বের করলাম, এটাই আমাদের উত্তর, যে বলবীর একা একই কাজ কত দিনে করবে। দেখো আমরা এক্স ধরেছিলাম, তাহলে সেটাই বেরিয়ে গেছে কত? 6। তাহলে অপশন ডি হয়ে গেল কি আমাদের কাছে সঠিক উত্তর। চলে যাব পরের প্রশ্নতে। 5 নম্বর প্রশ্ন বলছে 10% সুদের হারে 2 বছরে কত মূলধনের উপরে বার্ষিকভাবে চক্রবর্ধিত বা চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 50 টাকা হবে? তাহলে এই যে 10% আমরা চক্রবৃদ্ধি সুদ যে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ করেছিলাম আমি, সেখানে ভালোভাবে মানে বোঝানো আছে চক্রবৃদ্ধি অঙ্কগুলো কীভাবে করতে হয়, ঠিক আছে? সেখানে পরপর টাইপ ধরে করানো আছে। তো এই প্রশ্নটা আমরা কিভাবে করব? এই যে 10% আছে, তাহলে 10% মানে আমরা জানি 1/10, ঠিক আছে? তাহলে আমরা বলেছিলাম যে নিচের যেটা সংখ্যা 10, সেটাকে আমরা লিখব, সেটাকে আমরা কি করব? তার পাওয়ারে লিখব যে সময়টা দেওয়া থাকবে, 2 বছর বা 3 বছর। তাহলে 2 বছর দেওয়া আছে, তাহলে তার পাওয়ারে 2। তাহলে 10-এর পাওয়ারে 2 বা 10-এর স্কোয়ার মানে কত? 100। এই 100 থেকে 2 বছর বলেছে, ওই জন্য আমরা দুটো দাগ টানবো। দুটো দাগ টানার পরে এই যে 100 পেলাম, তাহলে এই 100কে এই যে আমরা ভগ্নাংশ পেয়েছি 1/10, সেটা দ্বারা গুণ করব বা নিচের সংখ্যা 10 দ্বারা ভাগ করব। তাহলে 100কে 10 দ্বারা ভাগ করলে এখানে 10, এখানেও 10 বসবে। আবার এই যে 10 পাবো, সেই 10কে আবার 10 দ্বারা ভাগ করলে আমার চলে আসবে 1। তাহলে এবার দিয়েছে কি দেখো, বলেছে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য। তো আমরা জানি যে এই যে নিচের যে সংখ্যাটা, সেটাই আমার কি চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য। তাহলে আমাদের কাছে 1, প্রশ্নতে সেটাই বলে দিয়েছে কত? 50। তাহলে 1-এর মান আমরা পেয়ে গেছি, 1 সমান 50। চেয়েছে কি? কত মূলধন, মানে মোট মূলধনটা চেয়েছে। তাহলে মোট মূলধন আমরা ধরেছি কত? এখানে হয়েছে 100। তাহলে 1 সমান 50 হলে 100-র সাথে 50কে গুণ করে দিলেই আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে 5000 হয়ে যাবে কি আমাদের মোট মূলধন, ঠিক আছে? তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেছি অপশান বি। চলে যাব পরের প্রশ্ন। 6 নম্বর বলছে যদি একটি পরিবারের দ্বারা মুদি দ্রব্যের দাম 25% বৃদ্ধি পায়, তাহলে এই দ্রব্যগুলির ব্যয় অপরিবর্তিত রাখার জন্য এর ব্যবহার কত শতাংশ কমাতে হবে? তো এই ধরনের প্রশ্ন আমরা পার্সেন্টেজ চ্যাপ্টারে বলেছিলাম কিভাবে করব, খুব শর্টকাট, পুরোপুরি দেখার দরকারও নেই। এই যে 25% বৃদ্ধি, 25% বৃদ্ধি মানে কি জানি? 25% মানে জানি আমরা 1/4, ঠিক আছে? তাহলে এই যে বৃদ্ধি, তার মানে নিচের সংখ্যা 4, যেহেতু বৃদ্ধি বলেছে তাহলে উপরের সংখ্যা যোগ হয়ে যাবে। তাহলে 4 থেকে 5, 4 থেকে 5 হয়ে গেছে। এবার চেয়েছে দেখো কত শতাংশ কমাতে হবে। তাহলে কোন দিক থেকে কমছে? আমরা দেখছি যে 5-এর দিক থেকে যদি 4-এর দিকে যায় তাহলে কমছে। তাহলে কত কমছে? 1। কার উপরে কমবে? যার দিক থেকে আসবো, মানে 5-এর উপরে কমছে। কত শতাংশ? ইন্টু 100%। এবারে জাস্ট কাটাকাটি করে দিলে আমরা পেয়ে যাবো কত? 5 20 100, তার মানে অ্যান্সার হয়ে যাবে 20%। তাহলে অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলে যাব পরের প্রশ্নতে। 7 নম্বর প্রশ্ন একটি সরলীকরণ দিয়েছে, তো আমরা এটা করব।
তো প্রথমে আমরা জানি প্রথমে ব্র্যাকেটের কাজ হয়, ঠিক আছে। তাহলে প্রথম থেকে আমরা যদি করি যে 7 আর 5 যোগ আছে, তাহলে আমরা যোগ করে দিলাম 12, মাঝখানে আছে মাইনাস। তাহলে 7 আর 89 যদি যোগ করি তাহলে হয়ে যাবে 7 9 16 মানে 96। 96কে যদি 2 দ্বারা গুণ করি, 6 দিয়ে 12, 9 দিয়ে 18 মানে 192, ঠিক আছে। আচ্ছা, এবারে আছে মাইনাস। দেখো 94 ভাগ 2 তার মানে কত, সেটাকে ভাগ করে দিলে হয়ে যাবে 47 প্লাস। এবারে কি আছে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আছে দেখো 33 ভাগ 3 তার মানে কত 11 প্লাস 9 2 18 আর মাইনাস 7। তাহলে 18 থেকে 7 বাদ দিলে 11, 11 আর 11 যোগ করলে 22, আর শেষে আছে দেখো ভাগ 11। তো আমরা এবারে ক্যালকুলেশন যদি করি তাহলে এই যে 22 ভাগ 11 তার মানে কত 2, এটুকু অ্যান্সার 2। তাহলে 12 আর 2 যোগ করে দিলে 14 মাইনাস 192 আর 47, তাহলে 7 2 9, 9 4 13 মানে 239। এখান থেকে যদি আমরা মাইনাস করি তাহলে হয়ে যাবে 5, 3 থেকে একবার 2, 2 মাইনাস, তার মানে মাইনাস 225 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তাহলে অপশান বি আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস 225 আছে, ঠিক আছে। চলে যাব পরের প্রশ্নতে। 8 নম্বর প্রশ্ন বলছে একটি বিমান 500 জন যাত্রী বহন করে, যার মধ্যে 45% পুরুষ এবং 20% শিশু। সর্বনিম্ন পদে পুরুষ, নারী ও শিশু সংখ্যার অনুপাত কত? তাহলে 500 জন যাত্রী বহন করে, যার মধ্যে 45% পুরুষ আছে এবং 20% কি আছে, শিশু, ঠিক আছে। তাহলে আমরা এই যে 500 জনের ভিতরে আমরা এখানে একটু কি করব, যে 500 জন যাত্রী আছে তার 45% আমরা বের করব প্রথমে। তাহলে 500-র 45%, ঠিক আছে, সেটাই হয়ে যাবে কি পুরুষ, তাই তো। তার সাথে অনুপাতে আমরা লিখছি, আবার সেই 500-র মধ্যে 20% আছে কে, শিশু আছে। তাহলে 20/100, তাই তো। তাহলে পুরুষ আর শিশুর যদি আমরা অনুপাতটা দেখি তাহলে কত হচ্ছে দেখি। তাহলে এখানে 100 100 কেটে গেলে এখানে হচ্ছে 225 অনুপাত, এখানে 2 শূন্য 2 শূন্য কেটে গেলে 100। তাহলে পুরুষ আর শিশু পেয়ে গেলাম কত, 225 আর 100। তাহলে দেখো এখানে চেয়েছে সর্বনিম্ন পদে পুরুষ, নারী ও শিশুর সংখ্যার অনুপাত কত। তাহলে পুরুষ আর শিশু থেকে টোটাল পেয়ে গেছি 225 আর 100, মানে টোটাল পেয়ে গেছি আমরা কত, 325। তাহলে আমরা নারী কত পাবো, 500 থেকে বিয়োগ করে দিলে, যদি আমরা বিয়োগ করি তাহলে 5, তাই তো 5, এখানে 3 7 4 175, তাই তো। তাহলে এবার আমরা পুরুষ হচ্ছে 225 অনুপাত নারী আছে, তারপরে তাহলে নারী আছে 175 অনুপাত শিশু আছে কত 100। তাহলে এটাকে যদি আমরা ছোট করি, আচ্ছা 25 দিয়ে যদি আমরা কেটে দিই তাহলে 25 9 225, ঠিক আছে। 25 7 হচ্ছে 175 আর 25 4 হচ্ছে 100। তাহলে অনুপাত আমরা পেয়ে গেছি কত, 9:7:4, কোথায় আছে, অপশান ডিতে। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে গেল কি 9:7:4। চলে যাব পরের প্রশ্নতে। 9 নম্বর প্রশ্ন বলছে অনিল একা একটি কাজ 6 দিনে সম্পূর্ণ করে, ভূষণ ওটি 8 দিনে করে। বলছে অনিল এবং ভূষণ চমনের সহায়তায় 3200 টাকায় কাজটি হাতে নেয় এবং তারা 3 দিনে কাজটি সম্পন্ন করে। এই আয়ে চমনের ভাগ কত? এখানে আমরা অনিল 6 দিন আছে যেভাবে আমরা করি, তাহলে এ ধরলাম অনিল মানে 6, ভূষণ তাহলে আমরা ধরলাম ভি কত আছে 8 দিনে। আবার বলেছে অনিল, ভূষণ এবং চমন, তাহলে এ প্লাস ভি প্লাস চমনকে সি ধরলাম, তারা একসাথে কত দিনে করছে, এখানে দেওয়া আছে দেখো 3 দিনে। তাহলে এবার যদি আমরা তাদের লসাগু করে দিই তাহলে লসাগু হয়ে যাবে কত 24 যদি লসাগু হয় তাহলে অনিলের ক্ষমতা 4, ভূষণের ক্ষমতা 3 এবং তাদের একসাথে ক্ষমতা হয়ে যাবে কত 8। তাহলে এখান থেকে যদি চমনের ক্ষমতা বের করি তাহলে কি হয়ে যাবে, ওপরের দুটো যোগ করে দিলাম, অনিল আর ভূষণের ক্ষমতা মানে 7, সেটা তাদের একসাথে 8 থেকে যদি 7 বাদ দিয়ে দিই তাহলে সেটাই হয়ে যাবে কত, চমনের ক্ষমতা, ঠিক আছে। তাহলে চমনের ক্ষমতা 1, তাই তো। আচ্ছা এবার বলছে দেখো তারা একসাথে 3200 টাকায় কাজটি হাতে নেয়, তাহলে মাথায় রাখবে যে এই যে তাদের ক্ষমতাগুলো সেটাই কি তারা এক একটা নিজের মানে ভাগের পরিমাণ, ঠিক আছে, যে টাকাটা আয় করবে তাদের পরিমাণ। তাহলে অনিল কত টাকা পাবে 4 টাকা, ভূষণ পাবে 3 টাকা, আর চমনের বের করলাম কত, সে কত পাবে 1 টাকা।
তাহলে এখান থেকে টোটাল দেখো, টোটাল তারা একসাথে কত পেয়েছে, 8 টাকা। এই যে এ প্লাস, কালো কালি দিয়ে দেখাচ্ছি, এ প্লাস বি ভি প্লাস সি 8 টাকা পেয়েছে। তাহলে সেটাই বলে দিয়েছে প্রশ্নতে কত, 3200। তাহলে এখান থেকে যদি আমরা কাটাকাটি করি তাহলে 1 সমান কত, 400। তাহলে 1-এর মান যদি 400 হয়, কী চেয়েছে, চমনের ভাগ। দেখো চমনের ভাগ আমরা 1 টাকায় পেয়েছিলাম, বের করেছিলাম, যেটা ক্ষমতা সেটাই তার টাকার ভাগ। তাহলে 1-এর মান যেহেতু 400 পেয়েছি, তাহলে সেটাই হয়ে যাবে কি আমাদের সঠিক উত্তর, অপশন বি, যে চমন এর ভাগ কত হবে, 400 টাকা। পরের প্রশ্নতে যাব। 10 নম্বর প্রশ্ন বলছে, একটি মেশিনের যন্ত্রাংশ 540 টাকায় বিক্রি করার পর শাকিলার 10% লোকসান হয়। 10% লাভ পেতে হলে শাকিলাকে সেই অংশটি কত দামে বিক্রি করতে হবে। তো 540 টাকায় আছে, 10% লোকসান, তার মানে 10% মানে জানি 1/10। তাহলে সেই 10 থেকে কি লোকসান মানে 9 হয়ে যাবে, কারণ ওপরের সংখ্যাটা বিয়োগ হয়ে যাবে। তাহলে সেই 9 টাকা আমার কাছে, সেটাই বিক্রি করেছে, প্রশ্নতে বলেছে 540 টাকায়। তাহলে 1 সমান সমান 6 9 54 মানে 60। তাহলে 1-এর মান পেয়েছি 60, তাহলে ক্রয় মূল্য যদি 10 হয়, তাহলে 10-এর 60-এ 60 গুণ করে দিলে আমরা ক্রয় মূল্য পেলাম কত, 600 টাকা। এবারে বলেছে 10% লাভ পেতে হলে, তাহলে সেই 600 টাকার আমি কি করছি, 10% বের করে নিচ্ছি। তাহলে দুটো শূন্য কেটে গেল, কি 60। তাহলে সেই 600 টাকার সাথে 60 টাকা যদি আমি লাভ করি, তাহলে আমাকে বিক্রি করতে হবে টোটাল ক টাকায়, 660 টাকায়। তাহলে আমাদের অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন দেখব। বলছে, যদি একটি ঘরের মাত্রা 2 মিটার, 3 মিটার এবং 4 মিটার হয়, তবে কতগুলি 1/2 মিটার ইন্টু 1/3 মিটার ইন্টু 1/4 মিটার আকারের ঘনক এই ঘরে ধরে রাখা যাবে বা এই ঘরে রাখা যাবে। তাহলে আমরা কি করব, যে এই যে আমাদের 2 মিটার ইন্টু 3 মিটার ইন্টু 4 মিটার, সেটাই সমান করে দেবো কার সাথে, যে ঘনকের আকারটা বলেছে 1/2 ইন্টু 1/3 ইন্টু 1/4। তাহলে কতগুলি ঘনক ধরবে, আমি ধরলাম ইন্টু এক্সগুলি ঘনক ধরবে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে এক্সের মান যদি আমরা পেয়ে যাই, তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে, জাস্ট আড়াআড়ি গুণ করে দেবো। তাহলে 3 দিয়ে 6, 4 6 24, আর নিচে এদিকেও 24, তাই তো। তাহলে 24 ইন্টু 24 কত হয়ে যাবে, 576। তাহলে আমাদের সেই ঘরটাতে 576টা ঘনক রাখা যাবে, ঠিক আছে। তো অপশান এ হয়ে যাবে কি সঠিক উত্তর। চলে যাব পরের। 12 নম্বর বলছে, দেখো একজন ছাত্রের মনোবিজ্ঞানে পাস করার জন্য 20% নম্বরের প্রয়োজন। সে 10% নম্বর পেয়েছে এবং 20 নম্বরের জন্য ফেল করেছে। তাহলে পাস মার্ক কত। আমাদের এখানে একটু বুঝতে হবে যে পাস করার জন্য 20% নম্বরের প্রয়োজন, ঠিক আছে। সে 10% নম্বর কিন্তু পেয়েছে। তাহলে একটু ভাবো যে 20% নম্বরের প্রয়োজন পাস করতে, আবার সে 10% নম্বর পেয়েছে কিন্তু ফেল করে দিয়েছে কত, 20 নম্বরের জন্য। তার মানে কি 20% পাওয়ার কথা ছিল কিন্তু সে পেয়েছে কত, 10। তার মানে তাদের ডিফারেন্সটা কত, সেই 10% পেলে কি আরও পাস করতো, বা এই 10 মার্কের জন্য ফেল করেছে। তাহলে সেটাই, এই 10%টাই আমাকে বলে দিয়েছে প্রশ্নতে কত, এই যে 20 নম্বর। তাহলে আমরা বলতে পারি 10 সমান সমান 20, তাহলে 1 সমান কত, 2, 100 সমান কত, 200। তাহলে এই যে 200 যেটা আমরা পেলাম সেটা কি, সেটা হচ্ছে আমাদের পরীক্ষায় মোট নম্বর। তাহলে যদি পরীক্ষায় চাইতো এখানে যে পরীক্ষায় মোট নম্বর কত ছিল, তাহলে 200 হয়ে যেত। কিন্তু চেয়েছে দেখো পাস মার্ক, তাহলে আমাদের পাস মার্ক কত, 20%। তাহলে এই যে 200 হচ্ছে মোট পরীক্ষার নাম্বার, সেটার যদি আমরা 20% বের করে দিই, তাহলে কি অ্যান্সারটা আমরা পেয়ে যাব যে পরীক্ষায় পাস মার্ক কত ছিল। তাহলে 2 শূন্য 2 শূন্য কেটে দিলাম, তাহলে 20 দিয়ে 40। তাহলে এই যে পরীক্ষা 200 মার্কের ছিল, সেটাতে আমরা যদি 40 নম্বর পাই তবে আমরা পাস করব। তাহলে আমাদের অপশন সি হয়ে যাবে কি সঠিক উত্তর। পরের প্রশ্ন, যে কোনো বহুভুজের বাহ্যিক কোণের যোগফল কত। তো যে কোনো বহুভুজের বাহ্যিক কোণের যোগফল মাথায় রাখবে সবসময় 360 ডিগ্রি হয়। আমরা এখানে অপশান বি এটা মাথায় রাখবে, যে কোনো বহুভুজের বাহ্যিক কোণের যোগফল কত হবে, 360 ডিগ্রি। আমরা 14 নম্বর প্রশ্ন দেখব। 14 নম্বর বলছে, সর্বনিম্ন সংখ্যা কোনটি যাকে 12, 21, 35 দ্বারা ভাগ করলে একই অবশিষ্ট 6 থাকবে। তাহলে যদি আমরা এটাকে অপশন ধরেই করে নিই, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে।
তো যে কোনো একটা ধরে ধরে করো, ঠিক আছে। তাহলে যদি আমরা প্রথমে 576 ধরি, তাহলে 12 দ্বারা যদি সেটাকে আমরা ভাগ করে দিই, জাস্ট রাপে করে নেবো, তাহলে তাড়াতাড়ি হবে এটা, ঠিক আছে। তাহলে 4 12 48, দেখো এখানে 8 12 96 মিলে যাচ্ছে, তার মানে এটা অপশান হবে না। 420 তো হবেই না, কারণ এখানে যেহেতু 35 আছে। আর অপশান সি দেখি, 426কে যদি আমরা 12 দ্বারা ভাগ করি, তাহলে 3 12 36, 6 6 5 12 60, তার মানে 6 আসছে, ঠিক আছে। তাহলে এটা একটা চান্স আছে, ঠিক আছে। তো এই যে এটা 426 সঠিক উত্তর এটাই হবে, কিন্তু তোমরা দেখবে যে 21 দ্বারাও ভাগ করে 35 দ্বারাও ভাগ করে দেখবে যে অবশিষ্ট 6 আসছে কি না, ঠিক আছে। তো আমরা 15 নম্বর প্রশ্নতে যাই। 15 নম্বর প্রশ্ন বলছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 সমান 0, তাহলে এক্স স্কোয়ার, আচ্ছা এটা টুটা কিছু নয়, ঠিক আছে। এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার কত? প্রশ্নটা আমি লিখছি যে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 সমান সমান 0 দিয়েছে, চেয়েছে কি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার চেয়েছে। তো আমরা একটু চালাকি করব কি, এই যে যেটা বাদিকে ইকুয়েশনটা আছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 সমান 0, সেটাকে আমরা কি করছি, উভয় পক্ষকে x দ্বারা ভাগ করছি। তাহলে x দ্বারা যদি ভাগ করি, তাহলে এক্স স্কোয়ার বাই এক্স, তার মানে কি একটা এক্স করে কেটে গেলে একটা এক্স থাকছে, মাইনাস এখানে 4x বাই এক্স মানে এক্স থাকছে, এই এক্স এক্স কেটে যাচ্ছে, আবার প্লাস 1/x থাকছে সমান 0। তাহলে এখান থেকে আমরা এক্স প্লাস 1/x সমান কত পাচ্ছি, 4টাকে ডান দিকে নিয়ে গেলে 4। তাহলে এক্স প্লাস 1/x যদি আমরা 4 পাই, তাহলে চেয়েছে দেখো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তাহলে এই ধরনের মান যদি বের করি, এগুলো শর্ট ভিডিওতে আমার দেওয়া আছে, ঠিক আছে, শর্টসে সেখান থেকেও দেখতে পারো। তো এই যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মানটা বের করব, যে এক্স প্লাস 1/x যেটা মান পেয়েছি আমরা 4, তার প্রথমে স্কোয়ার করব, আর স্কোয়ার করার পর সেখান থেকে 2 বিয়োগ দিয়ে দেবো। তাহলে 4 4 16, 16 থেকে 2 বিয়োগ দিয়ে দিলে 14। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান আমরা কত পেলাম, 14। তাহলে অপশান বি হয়ে গেল কি সঠিক উত্তর। 16 নম্বর প্রশ্ন, বিদ্যুৎ অফিসে যাওয়ার সময় রবি 60 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যাত্রা করে এবং ফেরার পথে সে 90 কিমি পার ঘন্টা গতিবেগে যাত্রা করে। সম্পূর্ণ যাত্রায় তার গড় গতিবেগ কত? তাহলে গড় গতিবেগের সূত্র আমরা জানি 2 ইন্টু a ইন্টু বি বাই a প্লাস বি। এটা কি একবার যাওয়ার, বিটা কি একবার ফিরে আসার। তাহলে আমরা এই সূত্রতে মান বসিয়ে দেবো, 2 ইন্টু এর মান 60, বি এর মান 90। তাহলে নিচে এ প্লাস বি মানে 60 প্লাস 90 করে দিলে কত, 150। তাহলে যদি আমরা কাটাকাটি করে দিই, একটা শূন্য একটা শূন্য, 3 দ্বারা কাটলে 3, 3 দ্বারা কাটলে এখানে 5, আবার 5কে যদি 60 কাটি তাহলে 12, তাহলে 3 12 36, 36কে 2 দ্বারা গুণ করলে 72। তাহলে আমাদের সেই সম্পূর্ণ যাত্রার গড় গতিবেগ কত হবে, 72 কিমি পার ঘন্টা, মানে অপশান এ। 17 নম্বর প্রশ্ন দেখব, বলছে এ বি এর থেকে দ্বিগুণ দক্ষ এবং তারা একসাথে 16 দিনের মধ্যে একটি কাজ শেষ করে, এ একা কাজটি শেষ করতে কতদিন সময় নেবে। এই প্রশ্নটাকে আমরা অনুপাত আকারে যদি লিখি, এ ইস টু বি, তার ক্ষমতার অনুপাত কত, 2:1, কারণ এ বি এর থেকে দ্বিগুণ দক্ষ, তাহলে বি যদি 1 হয় তাহলে এ নিশ্চয়ই 2। তারা একসাথে 16 দিন কাজ করেছে, 16 দিনের মধ্যে একটি কাজ শেষ করেছে, তাহলে তারা একসাথে ক্ষমতা কত হয়ে যাবে, 2 আর 1 যোগ করে দিলে 3। তাহলে একসাথে ক্ষমতা হচ্ছে 3, তারা 16 দিন কাজ করেছে, তাহলে টোটালটা 3 16 48 কাজ করেছে, তাই তো। তাহলে টোটাল পরিমাণ কাজটা হয়ে গেল কত, 48। চেয়েছে কি এ একা কাজটি শেষ করবে কত দিনে, তাহলে টোটাল কাজ হচ্ছে আমার 48, আবার এর ক্ষমতা হচ্ছে 2, তাহলে সেটাকে যদি ভাগ করে দিই তাহলে আমরা কি এ একা কতদিনে কাজটি করছে সেটাই তো পেয়ে যাব। সেটাই তো আমরা করি টাইম অ্যাট ওয়ার্কে, যে টোটাল কাজকে যদি আমরা ক্ষমতা দ্বারা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব যে সে একা কতদিনে কাজটি করে। তাহলে এখান থেকে পেয়ে গেলাম যে এ একা কতদিনে কাজটি করবে, 24 দিনে। তাহলে অপশান বি হয়ে যাবে কি আমাদের সঠিক উত্তর। 18 নম্বর প্রশ্ন, 10%, 14% এবং 15%-এর 3টি ক্রমিক ছাড় আনুমানিক কোন একক ছাড়ের সমতুল্য। তাহলে 10% মানে জানি আমরা 1/10, তাহলে সেটাকে আমরা যদি ছাড় দিই তাহলে 10 থেকে 9। 14% মানে জানি আমরা 2 দিয়ে কাটলে 7/50, তাহলে 50 এখানে হয়ে যাবে 43, ছাড় দিচ্ছি।
আবার 15% মানে জানি 3/20, তাহলে সেটা 20 থেকে 17 হয়ে যাবে। এবার বাদিক গুণ করব, তাহলে বাদিকে যদি আমরা গুণ করি তাহলে হয়ে যাবে কত, 5 দিয়ে 10 আর 3টে 0। ডান দিকে যদি গুণ করি তাহলে কত হচ্ছে, আচ্ছা 43কে 9 দ্বারা প্রথমে গুণ করছি, 3 লং 27, 7 2, 4 9 36, 38। আবার 387কে 17 দ্বারা গুণ করছি, 7 7 49, 4 7 8 56, 6 3 7 21, 27। আর এখানে হয়ে যাচ্ছে 3 8 7, তাহলে বসছে 9 7 5 6। তাহলে এখান থেকে কত ছাড় দিচ্ছে, 10,000 থেকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে 10 থেকে 9 বাদে 1, এখানে 8 মানে 2, এখানে 6 মানে 4, তাই তো, এখানে 7 মানে 3। তাহলে এই যে ছাড় দিচ্ছে 3,421 টাকা, কার উপরে ছাড় দিচ্ছে, 10,000-এর উপরে। কত শতাংশ ইন্টু 100%। এখান থেকে দুটো শূন্য কাটলাম, তাহলে কি থাকছে দেখো, আমাদের কাছে থাকছে 3421/100, তার মানে এটাকে লিখতে পারি 34.21%। তাহলে এখানে দেখো প্রশ্নতে বলেছে আনুমানিক মানে কাছাকাছি, তাহলে কাছাকাছি এর কোনটা আছে, 34%। তাহলে আমরা অপশন ডি হচ্ছে আমাদের কাছে সঠিক উত্তর। আমরা 18টা প্রশ্ন করে ফেললাম, এবারে 19 নম্বর প্রশ্ন দেখি। বলছে এক ব্যক্তি স্থির জলে 7.5 কিলোমিটার/ঘন্টা গতিবেগে দাঁড় বইতে পারে, ঠিক আছে। যদি স্রোতের গতিবেগ 2.5 কিমি/ঘন্টা হয়, তবে একই দূরত্বের জন্য স্রোতের অনুকূলের তুলনায় স্রোতের প্রতিকূলে এটি 3 ঘন্টা বেশি সময় নেয়। তাহলে দূরত্ব নির্ণয় করো। এখানে দেখো কি কি মান বলে দিয়েছে, সেটা বলেছে এক্স, মানে এক্সের মান কি, মানে স্থির জলে সে ব্যক্তির গতিবেগ কত, 7.5। আবার ওয়াইয়ের মান মানে স্রোতের বেগটা বলে দিয়েছে 2.5। তাহলে বলেছে একই দূরত্বের জন্য স্রোতের অনুকূলের তুলনায় স্রোতের প্রতিকূলে এটি 3 ঘন্টা বেশি সময় নেই। তাহলে আমরা এখান থেকে করতে পারি কি, d/x + y মাইনাস d/x - y, সেটাই বলে দিচ্ছে আমাকে কত, 3 ঘন্টা, তাই তো। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে d/x + y মানে 7.5 আর 2.5 যোগ করলে হয়ে যাবে 10, মাইনাস বা পার্থক্য হয় এটা, ঠিক আছে। তাহলে x - y করলে কত, 5 = 3। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 5d 10d, তারপর উপরে থাকছে 5d আর নিচে থাকছে 85 যদি আমরা করি, আচ্ছা 1 মিনিট, এটাকে লসাগু করে দিই, ঠিক আছে। তাহলে 10 হচ্ছে লসাগু, তাহলে এখানে d, এখানে -2d = 3। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করে দিই, ওপর -d, মাইনাস আমরা দূরত্ব নেব না, শুধু d ধরবো, তাহলে d = হয়ে যায় 3 × 10 = 30। তাহলে সেই দূরত্বটা কত, 30 কিলোমিটার। তাহলে অপশন ডি হয়ে যাবে কি আমাদের সঠিক উত্তর। তো এই সেটের প্র্যাকটিস সেট যে আমরা 2 নিয়ে এসেছি তার শেষ প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন। বলছে 15 জন লোক 16 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে। যদি 24 জন লোক নিয়োগ করা হয় তাহলে সেই কাজ শেষ করতে কত সময় লাগবে। তাহলে 15 জন লোক 16 দিনে সেই কাজটা করছে, তার মানে কি m1 × d1 সমান 24 জন লোক আরও নিয়োগ করেছে, তাহলে 15-র সাথে নিশ্চয়ই 24 কী হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে, ইন্টু টোটালটা কত দিনে করবে বা কত ঘন্টায় করবে। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করব, 15 × 16, এটা যদি যোগ করে দিই তাহলে হয়ে যাবে 39 × x, তাই তো। আচ্ছা কোথাও ভুল করছি নাকি, বলেছে যদি 24 জন লোক নিয়োগ করা হয়, ঠিক আছে, শুধু এখানে 24ই হবে, যদি বলতো আরও 24 জন লোক তখন কিন্তু ওটা 15 + 24 হবে, ঠিক আছে। আচ্ছা এটাকে আমি পুরো মিটিয়ে দিচ্ছি, তাহলে অ্যান্সার হয়ে যাবে 24 × x। এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 4 দ্বারা কেটে দিলে 4, 4 দ্বারা কাটলে, আচ্ছা 8 দ্বারা কেটে দিচ্ছি আমি, ঠিক আছে, 8 দ্বারা কেটে দিলে 2, 8 দ্বারা কেটে দিলে 3, আবার 3কে 15 দ্বারা কেটে দিলে কত, 5। তাহলে এক্সের মান থাকছে 5 × 2 = 10। তাহলে সেই কাজটি শেষ করতে 10 দিন সময় লাগবে, তার মানে অপশান সি। তো আমরা 20টা প্রশ্ন করে ফেললাম। প্র্যাকটিস সেট 2 কী কী পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তোমরা দেখতেই পাচ্ছ, শুধু এসএসসি জিডি নয়, ডাব্লিউবিপিও নয়, বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে এইসব প্রশ্ন এসে থাকে।
আরপিএফ, ডব্লিউপিএসআই, পিএসসি, ঠিক আছে, এএলপি, গ্রুপ ডি, বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে আসে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। প্র্যাকটিস সেট 2 দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো।